সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ, এই পথে বড় বাধা ভারত। খালেদা জিয়ার হার্ট ও চেস্ট ইনফেকশন হয়েছে, ডাক্তার এফএম সিদ্দিকী। শেখ হাসিনা কামালকে ফেরাতে ফের দিল্লিকে চিঠি। গণ অভ্যুত্থান সহ পাঠ্য বইয়ে আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করছে না কেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একসময় তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, একজন বিপ্লবী নেতার কন্যা। 1970-এর দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ করে দিয়েছিল। তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন। যেতে হয় ভারতের স্বেচ্ছা নির্বাসনে। শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। 2024 সালের ছাত্র বিক্ষোভে সহিংস দমনপীড়ন চালানোয় ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই বিক্ষোভে তার সরকারের পতন হয়। ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা 15 বছরের শাসনের পর তিনি গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একটি দেশের রাজধানীতে আশ্রয় নেন। এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচলাবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন। ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, যদিও তিনি জোর দিয়ে বলছেন তিনি এই অপরাধ করেননি। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বের হাসান বলেন, গণরোষ থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তিনি ভারতে লুকিয়ে আছেন আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এটি সত্যি এক ব্যতিক্রমী গল্প। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেন যে তিনি ছাত্র বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা একেবারে সুস্পষ্ট। মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতে আদালত কক্ষে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। কেউ কেউ আবার আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। ভুক্তভোগী একজনের বাবা আব্দুর রব রয়টার্সকে বলেন, এই রায় আমাদের মনে কিছুটা হলেও শান্তি এনেছে, কিন্তু তার গলায় জল্লাদের দড়ি দেখলেই আমরা পুরোপুরি সন্তুষ্ট হব। ভারতেও মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। দেশটি একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে রায়ের বিষয়টি বিপর্যয় ক্ষেত্রে পর্যবেক্ষণের কথা জানায় এবং বাংলাদেশের সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেছে। শেখ হাসিনার পরিবার তাকে আশ্রয় দেওয়ার জন্য নয়াদিল্লির প্রশংসা করেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বলেন, ভারতের সবসময় ভালো বন্ধু ছিল। এই সংকটের মুহূর্তে ভারতই মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP এবং অন্য ডজন খানেক ছোট দলের জন্য ভবিষ্যতের যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুলে দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এতে দীর্ঘদিনের গভীর বিভেদ সহজে সমাধান নাও হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বের হাসান বলেন, বাংলাদেশ এই মুহূর্তে বিভেদ ভুলে মিলেমিশে থাকার মতো অবস্থা থেকে অনেক দূরে। তিনি মনে করেন আওয়ামী লীগ হয়তো আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে পারে, যদিও তা হাসিনার নেতৃত্বে হওয়ার মতো নয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হার্ট এবং চেস্ট ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তার এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার একাধিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে, সেটা হচ্ছে ওনার চেস্ট ইনফেকশন হয়েছে। বেগম খালেদা জিয়া বর্তমানে 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জানিয়ে ডাক্তার এফএম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর আমরা খুব তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করার দরকার তা করেছি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে ওনাকে প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক সহ দ্রুত এবং জরুরি চিকিৎসা দিয়েছি। আশা করছি যে 24 ঘন্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমরা মনে করছি যে নেক্সট 12 ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতি কি হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি কেবিনে আছেন এবং সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় মনিটরিংয়ের মধ্যে আছেন। জাহিদ হোসেন জানান, 79 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে অ্যাথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি লন্ডন গিয়ে 117 দিন অবস্থানের পর 6 মে তিনি দেশে ফেরেন। তিনি বলেন, ম্যাডাম দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছি। অত্যন্ত উৎকণ্ঠিত কোনো বিষয় আমরা মনে করছি না।
তিনি জানান, আগামী 12 ঘন্টা পর মেডিকেল বোর্ড আবার বসে স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে চিকিৎসার পরিবর্তনের ব্যবস্থা নেবে। লন্ডন থেকে তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ফের ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এর আগেও চিঠি দিয়েছিল সরকার। সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাব এখনো আসেনি। তবে এখন তো পরিস্থিতি ভিন্ন রকম। এখন শাস্তি দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের চুক্তিও আছে, তাকে ফেরত আনতে অফিসিয়ালি আবার চিঠি দিলাম। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পরপরই শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের জন্য দিল্লির প্রতি আহ্বান জানায় ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব বটে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার নানা অনিয়ম দুর্নীতির চিত্র মাধ্যমিকের পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে। মাধ্যমিকের 6ষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নতুন অধ্যায়ে স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান তুলে ধরা হচ্ছে বিভিন্ন সময় রাজনৈতিক টানাপোড়েন, শাসকদের কর্মকাণ্ড এবং জনগণের প্রতিরোধ সংগ্রামের ধারাবাহিকতা। নতুন কন্টেন্টে রয়েছে 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণজাগরণ, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1990 সালের গণ অভ্যুত্থান ও 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান। অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে 7 মার্চের ভাষণ। বিভিন্ন শ্রেণীর অন্যান্য বইয়েও পরিবর্তন আনা হচ্ছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্বশীলরাই জানিয়েছেন। নবম দশম শ্রেণীর নতুন অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, 2008 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠে এবং বিরোধী দল তরুণ ও সাধারণ মানুষের ওপর দমনপীড়ন বাড়াতে থাকে। একই সঙ্গে দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বলকরণ এবং দলীয়করণের বিষয়গুলোও সেখানে উঠে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এরপর 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের আগের রাতে ব্যালট ভর্তি এবং 2024 সালের প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনের ঘটনাসহ দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার প্রচেষ্টাকে বইটিতে তুলে ধরা হয়েছে। জনগণের ব্যাপক প্রত্যাখ্যান এবং আন্দোলনের পটভূমিও সেখানে যুক্ত হয়েছে। পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে, দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনের অর্থনৈতিক ক্ষতি ছিল ভয়াবহ। অভ্যুত্থান পরবর্তী কমিশনের প্রতিবেদনে দেখা যায়, 16 বছরে প্রায় $16 বিলিয়ন সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠান দুর্বল হওয়া, ব্যাংক বিমায় অসচ্ছলতা এবং জাতীয় অর্থনীতির স্থায়ী ক্ষতির বিষয় তুলে ধরা হয়। এছাড়া উল্লেখ করা হয়েছে, 1975 সালে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত একদলীয় বাকশাল ব্যবস্থা, 1969 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালুর ঘটনা এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনগুলো।